শিক্ষক নিবন্ধনের জন্য আজকে আমাদের প্রথম ক্লাস। তো আজকে আমাদের প্রথম ক্লাসে আলোচনার টপিক হচ্ছে ভাষারীতি। তো ভাষারীতি যখন শুরু করব তার আগে আমাদের কিছু টপিক আছে আলোচনা করা উচিত, যেগুলো থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে। এই টপিকগুলো আসলে না আলোচনা করলেই নয়, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা সেই টপিকটাই আলোচনা করছি। তো আমি এখানে একটা লাইন লিখেছিলাম বাংলায়, যে একটা ছন্দের মতো করে, যে পানিনি অষ্টাধ্যায়ীর পাতা পড়ে আশ্রম শাহের হেলমেট রাজা গৌরকে দিল। অর্থাৎ পানিনি, এই পানিনির দেখেন, পানিনি ছিল উপমহাদেশের উপ উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। উপমহাদেশের ব্যাকরণবিদ তিনি ছিলেন সংস্কৃত ভাষায়। সংস্কৃত ভাষায় তিনি প্রথম ব্যাকরণবিদ ছিল, সংস্কৃত ভাষায়। ঠিক আছে, পাণিনি সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণবিদ ছিল ভারতীয় উপমহাদেশে, ঠিক আছে, উপমহাদেশের। এবং অষ্টাধ্যায়ী ছিল প্রথম বাংলা ব্যাকরণ। প্রথম বাংলা প্রথম ব্যাকরণ ছিল, সরি বাংলা না, ব্যাকরণ, প্রথম ব্যাকরণ ছিল, ঠিক আছে। অষ্টাধ্যায়ী ছিল প্রথম ব্যাকরণ। এবং এই পাতা পড়ে থেকে আমরা পাতা পড়ে এই পাতা থেকে আসছে পতঞ্জলি। পতঞ্জলি যিনি প্রথম ব্যাখ্যাকারক ছিলেন। পতঞ্জলি ছিলেন প্রথম ব্যাখ্যাকারক। প্রথম ব্যাখ্যাকারক ছিল পতঞ্জলি। এবং এই যে আশ্রম শাহ হচ্ছে না, তো এই আশ্রম শাহ ছিলেন প্রথম ব্যাকরণবিদ পর্তুগিজ ভাষায়। আপনি দেখেন, এই যে আশ্রম কথাটা একটু একটু পেঁচালো না, তো এই জন্যই আপনি মনে রাখবেন যে আশ্রম শাহ ছিলেন প্রথম ব্যাকরণবিদ। তিনি ছিলেন পর্তুগিজ ভাষায়, পর্তুগিজ ভাষায়। এই আশ্রম শাহ ছিলেন প্রথম ব্যাকরণবিদ পর্তুগিজ ভাষায়। এবং দেখেন, এই যে হেলমেট, আমরা হেলমেটটা দেখি। হেলমেট হচ্ছে এনবি হেলহেড। হেলহেড তিনি প্রথম ব্যাকরণবিদ ছিলেন। প্রথম ব্যাকরণবিদ ছিলেন ইংরেজি ভাষায়। বুঝছি। হেলমেটে আমার কি, এনবি হেলহেড প্রথম ব্যাকরণবিদ ছিলেন ইংরেজি ভাষায়। এবং রাজা গৌর, অর্থাৎ রাজা গৌরতে কি, যে রাজাতে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় তিনি ব্যাকরণবিদ ছিলেন। তিনি প্রথম ব্যাকরণবিদ ছিলেন। ছিলেন বাংলা ভাষায়। এবং তার ব্যাকরণ নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। তার ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। এটি 1833 সালে প্রকাশিত হয়। ঠিক আছে। এখন আপনারা পড়ার সময় অবশ্যই এভাবে পড়বেন, যে আপনারা এই লাইনটাকে মুখস্থ করুন, যে পাণিনি অষ্টাধ্যায়ীর পাতা পড়ে আশ্রম শাহের হেলমেট রাজা গৌরকে দিল। যখন আপনি এই লাইনটা যখন আপনার মুখস্থ হবে, তখন আপনি এটা মনে রাখতে পারবেন যে পাণিনি ছিল ভারত মহাদেশের উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। তিনি সংস্কৃত ভাষা ছিলেন। তার তখনকার ব্যাকরণ ছিল অষ্টাধ্যায়ী, ব্যাকরণের নাম ছিল অষ্টাধ্যায়ী। পাতা পাতা পড়ে পতঞ্জলি, তিনি ছিল প্রথম ব্যাখ্যাকারক। তারপর আশ্রম শাহতে যে প্রথম ব্যাকরণবিদ পর্তুগিজ ভাষায়। তারপর হেলমেটটা একটু ইংলিশ মনে হচ্ছে না, তো এই জন্যই হেলমেট, এনবি হেলহেড, যে তিনি ব্যাকরণবিদ ছিল ইংরেজি ভাষায়। এবং রাজা রাজা গৌর কি, রাজা রামমোহন রায়, এবং তার ব্যাকরণ ছিল গৌড়ীয় ব্যাকরণ। তিনি
বাংলায় বাংলায় ভাষায় ব্যাকরণ লিখেন। তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো পরবর্তী টপিক হচ্ছে আমাদের ভাষা, ধ্বনি, বর্ণ এবং অক্ষর। তো আমি এখানে আবার লিখে রাখলাম যে যাতে ভিডিওটা আসলে বড় না হয়, এই জন্য আমি আসলে এগুলো লিখে রাখছি আগেই। তো এখানে বলছি যে বাকযন্ত্রের সাহায্যে যাহা কিছু উচ্চারিত হয় তাই ধ্বনি। এখন বাকযন্ত্রটা কি সেটা একটু বুঝি। বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র হচ্ছে ফুসফুস, ফুসফুস, কণ্ঠনালী, কণ্ঠনালী অথবা স্বরনালী, স্বরনালী, স্বরতন্ত্রী, স্বরতন্ত্রী, জিহ্বা, জিহ্বা, দাঁত, ওষ্ঠ, ওষ্ঠ অথবা ঠোঁট যেটাই বলেন, মূর্ধন্য, মূর্ধন্য নাক। এগুলো হচ্ছে আমার বাকযন্ত্র। মানে বাকযন্ত্র হচ্ছে কি যার সাহায্যে আমাদের কোনো কিছু উচ্চারিত হয়। আমরা যে কথাটা বলি এগুলো আসলে বাকযন্ত্রের সাহায্যেই বলি। তো বাকযন্ত্রের সাহায্যে যা কিছু উচ্চারিত হয় তাই কি বাকযন্ত্র, ঠিক তাই ধ্বনি। তো ধ্বনিটা হচ্ছে কি বাংলা বাংলা বর্ণমালায় ধ্বনি সাধারণত হচ্ছে ধ্বনি, ধ্বনি সাধারণত 41টি, 41টি ধ্বনি রয়েছে, ঠিক আছে। বাংলা ধ্বনির পরে এবার আলোচনা করবো আমরা বর্ণ নিয়ে। বর্ণ, হুম। তো ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। হুম। তো বর্ণ কোনগুলা? আমরা আমরা জানি যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এগুলো কি বর্ণ? তাহলে বর্ণ হচ্ছে স্বরবর্ণের ক্ষেত্রে আছে কোনগুলো? যে স্বরেয়, স্বরেয়া, রসি, দীর্ঘ, এগুলা। হুম। আবার ব্যঞ্জনবর্ণ হচ্ছে যেমন ক, গ, গহ, হ্যাঁ, এগুলা। তো বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে কয়টি? মোট বর্ণ কয়টি? মোট বর্ণ 50টি, ঠিক আছে। এবার আমরা তারপরে টপিক হচ্ছে অক্ষর নিয়ে আলোচনা করব। অক্ষর, অক্ষর। তো অক্ষর হচ্ছে উচ্চারণের একক। উচ্চারণের এককই হচ্ছে অক্ষর, ঠিক আছে। যে উচ্চারণকে ভাঙা যায় না, বা এটা এভাবে লিখতে পারেন যে উচ্চারণকে ভাঙা যায় না, ভাঙা যায় না, তাই তাই অক্ষর। আচ্ছা, আমরা এটা দেখি যে কিভাবে ভাঙা যায় কি ভাঙা যায় না, ঠিক আছে। তো হচ্ছে চিতল, যেমন চিতল। এখন দেখেন এখানে অক্ষর কয়টা চিন্তা করেন, যে চি তল, চিতল, ঠিক আছে, চিতল, চিতল। আবার দেখেন বাংলাদেশ, যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশ। তো বাংলাদেশ, বাংলাদেশ, এর বিপরীতে বা অন্য কিছু কিন্তু আর ভাঙা যাচ্ছে না, ঠিক আছে। এই বাংলাদেশটা, এর ভিতরে কয়টা অক্ষর আছে? 3টা অক্ষর আছে। যে বাংলাদেশ, বাংলাদেশ, যেমন চিতল, চিতলের ভিতরে আছে 2টা, বাংলাদেশের মধ্যে আছে 3টা, এরকমই, ঠিক আছে। এটাই হচ্ছে আমার অক্ষর।